যে সকল কারণে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ সহ অ্যাডমিশন পাওয়ার পরেও আপনার ভিসাটা রিজেকশন হতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে আপনারা চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আবেদন করেছেন, অনেকে পেপারস পেয়েছেন, অনেকেই ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট হয়েছেন, এখনও পেপারস আসেনি, আসবে। তো এই টোটাল বিষয়টা, আপনি একটা ভালো স্কলারশিপ পেয়েছেন কিন্তু তারপরেও পেপারস পাওয়ার পরেও আপনি ভিসা থেকে রিজেকশন আসতে পারে বা রিজেকশন হয়ে যেতে পারেন। তো যেটা হয় যে আমরা অনেক সময় করি কি, আমাদের পেপার চলে আসছে, একটা এক্সাইটমেন্ট কাজ করে, আমি একটা ভালো স্কলারশিপ পাইছি, এইটার একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো ওভারঅল এই যে আমার একটা আনন্দ, তখন আমি যদি প্রপার কোনো গাইডলাইন আমার না থাকে, আমি যে ভুলটা করে ফেলি সেটা প্রথমে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অনেকেই প্রপার ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা না জানা থাকার কারণে বা আংশিক জানা থাকার কারণে আমরা নিজেরাই সেটা করে ফেলি। তখন আমরা সঠিকভাবে আমাদের পেপারসগুলো সাবমিট করতে পারি না, কিছু না কিছু বাকি থেকে যায়। তখন আমরা কি করি, আমাদের ভিসা ইন্টারভিউ পাই না। তো এই বিষয়টা প্রথমেই আপনাকে মেক শিওর করতে হবে যাদের মাধ্যমে কাজটা করাচ্ছেন বা যে আপনার ভিসাটা অ্যাপ্লাই করতেছে সেই জন্য সঠিক ইনফরমেশান জানা থাকে তার, এবং সঠিকভাবে যেন আপনার অ্যাপ্লাইটা করে। তা না হলে আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিতে পারবেন না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেকেন্ড কী কারণে আপনার ভিসা রিজেকশনটা আসতে পারে। আমি যদি প্রথমে এক কথায় সহজে বলি, সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট। কারণ আমরা অনেক সময় আমাদের প্রত্যেকটা পেপারসে ঠিকঠাক মতো করে রাখি, গুছগাছ করে, এবং সেগুলো অথেন্টিক থাকে, কিন্তু থাকার পরেও আমরা রিজেকশনটা পেয়ে যাই। সেটার কারণটা আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট। কারণ ফান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অ্যাজ এ ফরেনার স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছেন পড়াশোনা করার জন্য, আপনার যদি ফান্ডিং না থাকে তো ওখানে যে আপনি কী করবেন? তাহলে তো আপনি ওখানে যা বিভিন্ন অকারেন্স করবেন আপনার ফান্ডিংয়ের জন্য। তো কোনো দেশ তো সেটা চাবে না, কোনো দেশের গভর্নমেন্ট সেটা চাবে না যে আপনি যান ওখানে, যাওয়ার পরে ওখানে একটা অকারেন্স করেন, আপনাকে নিয়ে ওরা একটা ঝামেলা পোহাক। এটা কেউই চায় না, আপনি নিজেও চাবেন না। তো এটার জন্য প্রপার ফান্ডিংটা ওরা সবসময় দেখবে। যে কোনো দেশে আপনি যেখানে যান না কেন, আপনার প্রপার ফান্ডিংটা থাকতে হবে, মাথায় রাখবেন। আমি বলি স্ট্যান্ডার্ড $2500 মাথায় রাখতে হবে। 320-এর মতো হলেই হয়ে যাবে, 3,20,000 টাকা বাংলা টাকার মতো। এইটা যদি মিনিমাম আপনার অ্যাকাউন্টে থাকে এনাফ, যত বেশি হবে তত ভালো হবে। সেকেন্ড আপনি যে ব্যাংকের স্টেটমেন্টটা দেখাচ্ছেন, আপনি যে ফান্ডিংটা দেখাচ্ছেন, কার্ডটা দেখাচ্ছেন, তার সাথে আপনার সম্পর্ক কী, এই বিষয়টা যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা রিজেকশন আসবে। বিকজ অফ দ্যাট আপনি যে কোনো জায়গা থেকে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে চলে গেলেন, বললেন এটা আমার আঙ্কেল, এটা আমার মামা, খালু, চাচা, এটা বাংলাদেশ না ভাই, চাইলেই সব কিছু হলো না। আপনাকে প্রপার পেপারস দেখায় তাদেরকে প্রুভ করতে হবে, আপনার কাছ থেকে জানতে চাবে তারা, তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে। চেষ্টা করবেন ফার্স্ট ব্লাড যারা আছে তাদের নেওয়ার জন্য, বাবা মা, নিজের ভাই যদি থাকে, এটা বেটার। এর পরবর্তীতে যারা যাবেন তাদের অন্যান্য গেলে তাদের ক্ষেত্রে কীভাবে পেপারস মেক করতে হয় সেই বিষয়টা জেনে নেবেন, এবং জেনে প্রপার রিলেশনশিপের পেপারসটা মেনটেন করে দেন অ্যাপ্লাইটা করবেন। আশা করা যায় ভিসা হয়ে যাবে। সেকেন্ড যেটা হয় যে আগের কোনো রিজেকশন থাকলে, আমরা মার্চে রিজেকশন খাইছে, এখন আবার সেপ্টেম্বরের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে পেপারস নিয়ে আসছে, এখন আবার যাই এম্বাসিতে আমরা দাঁড়াইছি। তো বিষয়টা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি পার্টটা টোটালি ইউনিভার্সিটি হ্যান্ডেল করে, বাংলাদেশে এম্বাসি যেটা তারা এই টোটাল পার্টটা তাদের মতো করে হ্যান্ডেল করে। আপনি চাইলে ইউনিভার্সিটিতে আপনি যে গত মার্চে কোথাও অ্যাপ্লাই করছিলেন, সেখান থেকে পেপার আসছিল, এই বিষয়টা হাইড করে আপনি নতুন করে আবার কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। তারা আপনাকে পেপারস দিয়ে দিবে, স্কলারশিপ দিয়ে দিবে, কিন্তু আপনি আটকাবেন এসে এম্বাসিতে। কারণ এম্বাসি জানে যে আপনি গত মার্চে একটা রিজেকশন খাইছেন। তো যদি খুব রিসেন্ট আপনার কোনো রিজেকশন থাকে তো অবশ্যই এটা একটা বইয়ের কারণ হতে পারে, এবং এর জন্য আপনার ভিসা রিজেকশন হতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এরপরে যদি বলি প্রপার ইন্টারভিউ দিতে না পারলে, এখন আমাদের যেটা হয় যে আমরা ইউনিভার্সিটি থেকে যে পেপারসগুলো পাই অবশ্যই সেটা আমাদের জন্য অথেন্টিক থাকে। আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেগুলো প্রিভিয়াস, সেই সার্টিফিকেটগুলো আমাদের অথেন্টিক থাকে। আমরা অনেক সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট, আমাদের নিজেদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেই, সেটাও ঠিকঠাক থাকে। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনি যখন একজন এক্সামিনারের কাছে যাবেন, উনি যখন আপনাকে কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি যদি বুঝে সঠিকভাবে না দিতে পারেন, জিজ্ঞাসা করলো যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কার, আপনি আপনার বাবার আপনার বাবারটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে গেছেন, এখন যাওয়ার পরে আপনি বলতেছেন যে আপনার ইউনিভার্সিটির নাম বলে দিলেন। সে আপনাকে জিজ্ঞাসা করলো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কার, আপনি বলতেছেন আপনার ইউনিভার্সিটির নাম। সে জিজ্ঞাসা করলো যে আপনার ইউনিভার্সিটির নাম কি, আপনি বলতেছেন যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বাবার। তো আমরা অনেক
সময় বুঝে না বুঝে এই বিষয়গুলো করে ফেলি, ফার্স্ট টাইম নার্ভাস থাকি, অনেক ক্ষেত্রে আমাদের প্রপার একটা প্রিপারেশান থাকে না। তো এই বিষয়গুলো অবশ্যই মেকশিওর করতে হবে। ইন্টারভিউ দেওয়ার আগে আমি সবসময় বলি 2 থেকে 1 দিন মিনিমাম প্র্যাকটিস করতে হবে। যাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করিয়েছেন, যেই কনসালটেন্ট আপনাকে হেল্প করতেছে তাদের এখানে যাবেন, প্রপার একটা গ্রুমিং নেবেন, তাদের কাছ থেকে শিখবেন, তারা আপনাকে শেখাবে কোন কোন বিষয়গুলোতে হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে হচ্ছে কেমন কোয়েশ্চেন করা হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের যারা রিসেন্ট হচ্ছে ভিসার জন্য যাবে, আমরা যারা ভিসার জন্য প্রিপেয়ার করব খুব রিসেন্টলি, তাদেরকে আমরা হচ্ছে এভাবে গ্রুমিং করে দেই। তারা হচ্ছে একটা প্রপার গাইডলাইন নিয়ে সঠিকভাবে যায়, যার জন্য হচ্ছে আমাদের স্টুডেন্টদের হচ্ছে রিজেকশন খুবই কম হয়। আমরা চেষ্টা করি যাতে 100% ভিসা সাকসেসটা থাকে। এটা খুব সহজ যদি আপনি প্রপারভাবে জানেন, এটা খুব সহজ যদি আপনি প্রপারভাবে সেই কাজগুলো করেন বা মানেন। তো এটা আপনাকে করতে হবে। ইন্টারভিউটা মাথায় রাখতে হবে, যা কোয়েশ্চেন করা হচ্ছে সেগুলো সঠিকভাবে অ্যান্সার করা, না বুঝলে তাদেরকে খুব সফটভাবে বিনয়ীভাবে আবারও আপনাকে আস্ক করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে আপনি যেটা বলছেন আমি সেটা বুঝি নাই, আপনি একটু দয়া করে আবার হচ্ছে রিপিট করেন, আমি আপনাকে অ্যান্সারটা দিচ্ছি। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সঠিকভাবে ভিসা অ্যাপ্লাই না করতে পারলে আমি আগেই বলছি যে আপনার যদি ভিসা অ্যাপ্লাইটা সঠিকভাবে না হয় সেক্ষেত্রে তো ভিসার ইন্টারভিউ ডেটেই পাবেন না। হচ্ছে ওখানে পেপার যদি মিসিং থাকে, আপনি ডেট পেয়েও যান, সেক্ষেত্রে ওখানে যে আপনাকে হ্যাসেলে পড়তে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ভালো একটা কনসালটেন্টের মাধ্যমে কাজ করাবেন যারা ভিসা সম্পর্কে অবগত, অ্যাপ্লাই প্রিভিয়াস কোর্সে এবং যারা হচ্ছে রিসেন্ট করতেছে জানে কীভাবে করতে হয়, কোথায় চেঞ্জেস আসছে, কোথায় চেঞ্জ হয়েছে, আপনাকে কোথায় হচ্ছে পেপারসগুলো সাবমিট করতে, এই বিষয়গুলো তারা জানে এবং এই বিষয়গুলো আপনাকে যথেষ্টভাবে হেল্প করবে। এই বিষয়টা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে আমি আগেই বলছি যে আপনার যদি যার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাচ্ছেন তার সাথে সম্পর্কটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই আপনাকে হ্যাসেলে পড়তে হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই যেন ফার্স্ট ব্লাডের হয়। নিজেদের ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেও কোনো সমস্যা নাই। স্টুডেন্টের অনেকের কোয়েশ্চেন থাকে যে আমার কি এই যে আমি যখন স্টুডেন্ট, আমার নামে এখন এতগুলো টাকা, এটা আর্নিং সোর্স কীভাবে হয়েছে, ডাজেন্ট ম্যাটার। এটার জন্য কোনো পেপারস আপনাকে সাবমিট করতে হবে না। যদি কারো কিউরিওসিটি থাকে, আপনাকে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে তখন যদি তার কিউরিওসিটি থাকে, সে আপনাকে কোয়েশ্চেন করবে, আপনি আপনার মতো করে বলে দিবেন যে আপনি কোত্থেকে পেয়েছেন। আপনি বলবেন আপনার বাবা আপনাকে ট্রান্সফার করছে, আপনার যে ফান্ডিংটা ছিল সেটা আপনার নামে দিয়ে দিছে। জবের কথা বলতে পারেন আমি জব করছি, বিজনেসের কথা বলতে পারেন আমি বিজনেস করছি, আউটসোর্সিংয়ের কথা বলতে পারেন যে আমি আউটসোর্সিং করে এই টাকাটা আমার নামে হচ্ছে জমাইছি বা আমার ফান্ডিং আমি নিজে ক্রিয়েট করছি, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। তাদের দরকার প্রপার একটা ফান্ডিং। এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে আগাতে পারেন, অবশ্যই আপনি সঠিকভাবে ভিসা পাবেন এবং স্কলারশিপ পাওয়ার পরেও আপনার ভিসা রিজেকশনের কোনো চান্স থাকবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, আশা করা যায় আপনি ভিসা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।